তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিশেষ ক্ষমতা আইন 1974 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বিশেষ ক্ষমতা আইন 1974 একেতে হচ্ছে শিরোনাম, অর্থাৎ এই আইনটি বিশেষ ক্ষমতা আইন 1974 নামে অভিহিত। দুইয়ে বেশ কয়েকটা সংজ্ঞা দেয়া আছে। দুইয়ের খতে হচ্ছে কালোবাজারি এর সংজ্ঞা। কালোবাজারি বলতে আমরা কি বুঝি? কালোবাজারি হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো বেশি দামের আশায় কোনো জিনিসপত্র সে যদি মজুদ করে রাখে, এটিকে বলা হয় কালো বাজারি। দুইয়ের খতে হচ্ছে কালো বাজারির সংজ্ঞা। আর দুইয়ের চতে হচ্ছে, এখন এটা শাস্তি কি? শাস্তিগুলি আসতেছে সামনে, এটা আমরা পরে বলতেছি। দুইয়ের চতে হচ্ছে ক্ষতিকারক কার্য। ক্ষতিকারক কার্য কোনটা? যেমন দেশের, এই বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জনগণের নিরাপত্তা, কিংবা বিদেশি রাষ্ট্রের সম্মুখে জনগণের ভাবমূর্তি বিনষ্ট করাই হচ্ছে ক্ষতিকারক কার্য। দুইয়ের চতে হচ্ছে ক্ষতিকারক কার্য এর সংজ্ঞা। তাহলে দুইয়ের খতে হচ্ছে কালোবাজারি বা মজুতদারির সংজ্ঞা। দুইয়ের চ ক্ষতিকারক কার্য। আচ্ছা, এবার আসেন বিশেষ ক্ষমতা আইনের 3 ধারা হচ্ছে আটক আদেশ। সরকার যদি মনে করেন কোনো ব্যক্তি এই দেশের জন্য ক্ষতিকারক কার্য করতে পারে বা হুমকি স্বরূপ, তাহলে উক্ত ব্যক্তিকে সরকার আটক আদেশ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। অর্থাৎ যেটাকে আমরা বলি ডিটেনশন, আটক আদেশ। নির্দিষ্ট সময় পর্যন্ত উক্ত ব্যক্তিকে আটকে রাখা, এই আদেশ দিতে পারেন। সরকার দিতে পারেন কোনো ম্যাজিস্ট্রেটকে বা কোনো আদালতকে এই আদেশ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। তবে একটা কথা আছে, বাংলাদেশি কোনো লোককে এই আটক আদেশ দেওয়া যাবে না। বিদেশি কোন লোকদেরকে দেওয়া যাবে, তবে আটক আদেশ 30 দিনের বেশি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এই আটক আদেশ যদি যাকে দেওয়া হবে, উক্ত ব্যক্তি যদি কোনো কারণে আত্মগোপন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তার শাস্তির ব্যবস্থা আছে। 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড, বিভিন্ন ধরনের দণ্ড হইতে পারে। তাহলে আমরা এখানে মাত্র 2টা ধারা পড়লাম। দুই, দুইটা সংজ্ঞা পড়লাম। একটা হচ্ছে দুইয়ের খ কালোবাজারি, আর একটা হচ্ছে দুইয়ের চ ক্ষতিকারক কার্য। তিনি হচ্ছে আটক আদেশ। এবার আসেন 15। 15তে হচ্ছে অন্তর্ঘাতী কার্য। অন্তর্ঘাতী কার্য কোনটা? যেমন সরকারি কোনো সম্পত্তি, সংসদ ভবন, বিমানবন্দর, রেল লাইন, কিংবা সরকারি কোনো অফিস, কোনো স্থাপনা ইত্যাদি বিনষ্ট করা, এটাকে বলা হয় অন্তর্ঘাতী কার্য। তো সরকারি কোনো স্থাপনা, অফিস আদালত, কোনো বিশেষ কোনো স্থাপনা, এগুলি বিনষ্ট করাকে কি বলা হয়? অন্তর্ঘাতী কার্য বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে 15 ধারা। আর 19 ধারাটা একটু দেখেন, খুব একটা ইম্পর্টেন্ট না। ওই যে ধ্বংসাত্মক কোনো ধরনের প্রতিষ্ঠান বা সমিতি, এইগুলি সরকার নিষেধ করে দিতে পারে, এগুলি নিয়ন্ত্রণ নিতে পারে সরকার। আচ্ছা, 21 হচ্ছে সংরক্ষিত এলাকা বা কেপিআই, যেটাকে বলে কি পয়েন্ট ইনস্টলেশন। আচ্ছা, এই কেপিআই আপনার গুরুত্বপূর্ণ যে স্থাপনা, এইগুলি হচ্ছে কেপিআই এর অন্তর্ভুক্ত। এটা সরকার ইচ্ছা করলে কয়েকটা ভাগে বিভক্ত করতে পারেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী কেপিআই, এগুলি বিভিন্ন ভাগ বিভাজন আছে। তবে আপাতত আমাদের জানতে হবে কি, 21 দ্বারা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার স্থান, স্থাপনা। তো এই গুরুত্বপূর্ণ স্থাপনা গুলি যেমন আপনার রাষ্ট্রপতির বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন বা প্রধান উপদেষ্টার বাসভবন, অফিস, সরকারি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেন্টার, সচিবালয়, এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা। এটা হচ্ছে ধারা কত?
21। আর গুরুত্বপূর্ণ এলাকা, এটা সরকার নির্ধারিত করে দিতে পারেন যে এটা হচ্ছে, যেমন ক্যান্টনমেন্ট এলাকা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এলাকা। তারপর হচ্ছে আপনার ধরেন সংসদ সচিবালয় এলাকা, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ এলাকা। বিমানবন্দর এলাকা, এটা হচ্ছে 22 ধারা। তাহলে 21 হচ্ছে গুরুত্বপূর্ণ বা সংরক্ষিত স্থাপনা, আর 22 হচ্ছে সংরক্ষিত স্থান। এবার আসেন 24, পরে আমরা পড়তে হবে। 24 হচ্ছে সান্দেহ আইন। সান্দেহ আইন বলতে আমরা কি বুঝি? ওই যে 144 দ্বারা আদেশ জারি করে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট কতিপয় লোক একসাথে হয়ে সন্ধ্যার পরে বাইর হতে পারবে না, এটি হচ্ছে সান্দেহ আইন। আচ্ছা, এই যে আপনার কালোবাজারি, কালোবাজারি যদি করে 25-এ কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। যদি কোনো ব্যক্তি কালোবাজারি করে তখন তার শাস্তি হবে 25। আচ্ছা, এখানে 25-এর ক খ গ কয়েকটা অপশন আছে। পঁচিশের 25-এর কতে বলছে যদি কোনো ব্যক্তি সরকারি টাকা বা স্ট্যাম্প এগুলি জাল করে। ওই যে জাল নোট পাওয়ার পর আমরা একটা প্রশ্ন পড়ছিলাম যে জাল নোট পাওয়ার পর কি কাজ করবে পুলিশ, যে এই যে 25-এর ক ধারা অনুযায়ী পুলিশ অফিসার প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। পিআরবি 253 আমরা পড়ে আসছিলাম। 25-এর খতে বলছে চোরা কারবারির দণ্ড। চোরা কারবারি যদি কেউ করে, চোরাই পথে কোনো পণ্য আনা নেওয়া করে কিংবা বিদেশে দেয়, বিক্রি করে, নিয়ে আসে, এরকম যদি কেউ করে তখন তার শাস্তি হবে 25-এর খ। চোরা কারবারির শাস্তি 25-এর খ, মনে থাকবে? আচ্ছা, এবার আসেন খাদ্যে ভেজাল। যদি কোনো ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 25-এর গ। তাহলে 25-এর কতে হচ্ছে স্ট্যাম্প বা টাকা জাল করার শাস্তি, 25-এর খতে হচ্ছে চোরা কারবারির শাস্তি, 25-এর গতে হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়ার শাস্তি। মনে থাকবে? আচ্ছা, 25-এর গোড়ার গ অপরাধের চেষ্টা করার শাস্তি, 25-এর উম কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন। এই গেল আপনার শাস্তি। এখন পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে বিশেষ ক্ষমতা আইনে কোন কোন ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই প্রশ্ন যদি আসে তখন আপনি কোন কোন ধারা দিবেন? আচ্ছা, 25-এর ক খ গ। 25-এ সব। হ্যাঁ, 25-এর ক খ গ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো 25-এর ক খ গ তারাই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তে শুধু ডাইরেক্ট মৃত্যুদণ্ড না, অন্য দণ্ডও আছে। তার সাথে মৃত্যুদণ্ডের ব্যবস্থা আছে। যাবজ্জীবন দিতে পারে, 14 বছর দিতে পারে, মৃত্যুদণ্ডেরও ব্যবস্থা আছে আর কি। যদি আদালত মনে করে তাহলে মৃত্যুদণ্ড দিতে পারে, এটা আদালতের ইচ্ছা দিলে। আচ্ছা, গেল এটা। আর কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন দ্বারা হচ্ছে উমর, এটা তো আমরা আগেই পড়লাম। এখন আমরা যাব আহ অনু 27 ধারা অনুযায়ী বিচার। এটা অবশ্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে জাস্ট একটু মানে জানিয়ে রাখেন আর কি। ট্রাইব্যুনালে বিচার হবে, ঠিক আছে? এসআই এর নিচে কোনো ব্যক্তির রিপোর্ট আদালত গ্রহণ করবে না। এবং আসামি যদি পলাতক থাকে 2টা পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও আপনার বিচার করতে পারবে আদালত। 27 ধারাই হচ্ছে বিচার পদ্ধতি। তাহলে বিশেষ ক্ষমতা আইনে বিচার পদ্ধতি হচ্ছে 27 ধারা। ঠিক আছে, বিচারটা কিভাবে হবে? এসআই এর রিপোর্ট দিতে হবে কমপক্ষে। এসআই রিপোর্ট না দিলে আদালতের বিচার করবে না। এবং যদি সে উপস্থিত থাকে তাহলে তো তার বিচার তার উপস্থিতিতেই হবে। আর যদি আসামি উপস্থিত না থাকে তাহলে 2টা পত্রিকায় বিজ্ঞাপন দিয়া তার বিচার কার্যক্রম আদালত করতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে 27 ধারা। আচ্ছা, এখন কি প্রশ্ন আসতে পারে যে কালোবাজারি কাকে বলে, কালোবাজারির শাস্তি কি, বিশেষ ক্ষমতা আইনে কোন কোন ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়, আন্তর্জাতিক কার্যসমূহ কি কি, আহ তারপর আসতে পারে আপনার বিশেষ ক্ষমতা আইনে কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যায়, বিশেষ ক্ষমতা আইনে বিচার পদ্ধতি আলোচনা করুন। এই প্রশ্ন এটি আসতে পারে আর কি। একটু নোট নিয়ে রেখা আপনি ধারাগুলি পড়লেই কিন্তু এটার উত্তর দিতে পারবেন। খুবই সহজ, এটা কঠিন কিছু না। এই হচ্ছে আপনার বিশেষ ক্ষমতা আইন। আচ্ছা, আমি আরেকটা মানে ক্লাস শুরুর আগে আমরা বলছিলাম যে আমরা আরেকটা আইন ধরবো, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন। এটা আমি অনেকদিন আগে পড়াইছিলাম, তারপরে আমি এখন অল্প একটু মানে যেগুলি আমাদের না এটা পড়লে। পড়ার নাই স্যার, তথ্য যোগাযোগ পড়ার নাই। পড়াইনি, অনেক আগে হয়তো পড়াইছিলাম, একবার অনেক হ্যাঁ আগে। স্যার। ওই যে ইলেকট্রনিক স্বাক্ষর পড়াইছি তো মনে হয়। আচ্ছা, যাই হোক, না পড়ার সমস্যা নেই, আবার দেখেন। আমরা আমরা
আপনি হয়তো পাননি, কিন্তু আমার তো মনে হইতেছে কবে যেন পড়াইছে। যাই হোক, না পড়াইলেও সমস্যা নেই, এখন আমরা একটু দেখি। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006। আচ্ছা, এর আগে তো আমরা পড়াইছিলাম ওই যে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025, এটা পড়াইছিলাম তাই না? আচ্ছা। এসব। আচ্ছা, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, এটাকে পরিবর্তন বা মার্জন করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল 2018 সালে। এই ডিজিটাল নিরাপত্তা আইন পরবর্তীতে বাদ দেওয়া হয়, তারপর সাইবার নিরাপত্তা আইন করা হয় 2023 সালে। এটাকে বাদ দিয়েও তারপর সাইবার নিরাপত্তা অধ্যাদেশ করা হয় 2025 সালে। আচ্ছা, তো আমাদেরকে আসলে অনেকগুলি এই বিষয়ে সংশোধন আসছে ইলেকট্রনিক্স বা আপনার এই সাইবার সম্পর্কিত আইনের ক্ষেত্রেও। তো আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনটা এইখানে যে অনেকগুলি ধারাই বাতিল হয়েছে। তবে যে সমস্ত ধারাগুলি বাতিল হয়েছে ওগুলি বাদ দিয়ে আমাদের যে পদোন্নতি পরীক্ষার জন্য যে সমস্ত ধারাগুলি গুরুত্বপূর্ণ সেইগুলি নিয়ে আমরা ইনশাল্লাহ এখন আলোচনা করব। তো তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, একে তো শিরোনাম সবাই জানি, এটা দরকার নাই। দুয়ে সংজ্ঞা দুয়ে সংজ্ঞা দিছে ইলেকট্রনিক স্বাক্ষর কাকে বলে। আচ্ছা, ইলেকট্রনিক স্বাক্ষর কাকে বলে? ইলেকট্রনিক স্বাক্ষর অর্থ কি? কোন ইলেকট্রনিক্স উপাত্তের সাথে সংযুক্ত। প্রথম অপশনটা হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষর মানে কি? কোন ইলেকট্রনিক অন্য কোন ইলেকট্রনিক উপাত্তের সাথে সংযুক্ত যে স্বাক্ষর, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যে স্বাক্ষর স্বাক্ষরদাতার সাথে অন্য রূপে সংযুক্ত, এটা একটা অপশন। যাহা স্বাক্ষরদাতাকে শনাক্ত করতে সক্ষম হয়। ঠিক আছে, যে স্বাক্ষরের মাধ্যমে স্বাক্ষরদাতাকে শনাক্ত করতে সক্ষম হয়, এটা ইলেকট্রনিক স্বাক্ষর। আবার বলছে স্বাক্ষরদাতাকে নিয়ন্ত্রণ বজায়া রাখতে সক্ষম হয়, এইগুলি হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষর। আচ্ছা, আপনার যদি কোনো কিছু মনে না থাকে, একটা ছোট্ট একটা অপশন মনে থাকবে, যে স্বাক্ষরের মাধ্যমে স্বাক্ষরদাতাকে শনাক্ত করতে সক্ষম হয় তাই ইলেকট্রনিক স্বাক্ষর। এটাও কিন্তু একটা অপশনের মধ্যে আছে, হ্যাঁ। তো এইটা তো মনে থাকবে, যে স্বাক্ষর অন্য কোনো উপাত্তের সাথে সম্পর্কযুক্ত, তাই হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষর। এই যে কয়েকটা অপশন আছে, এটা একটু মুখস্থ করে ফেলবেন। যে স্বাক্ষর স্বাক্ষরদাতাকে নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম, তাই হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষর। আমি আবার বলি, ইলেকট্রনিক স্বাক্ষর হচ্ছে যে স্বাক্ষর কোনো ইলেকট্রনিক উপাত্তের সাথে সম্পর্কযুক্ত। যে স্বাক্ষর কোনো ইলেকট্রনিক্স উপাত্তের সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষর। আচ্ছা, স্বাক্ষরদাতার সাথে অন্য কোনো ভাবে সম্পর্কযুক্ত, এটা ইলেকট্রনিক স্বাক্ষর। স্বাক্ষরদাতাকে শনাক্ত করতে সক্ষম হয়, এটা ইলেকট্রনিক স্বাক্ষর। স্বাক্ষরদাতাকে নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়, এটা ইলেকট্রনিক স্বাক্ষর। আশা করি বিষয়টা বুঝছেন। আচ্ছা, এটা একটু মুখস্থ করে নেবেন। দুইয়ের একেতে হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষরের সংজ্ঞা। আচ্ছা, এবার আসেন দুইয়ের দুই, ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট মানে কি? যাহা সার্টিফিকেট প্রদানকারী কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেটকেই বলা হয় ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। মানে কি? মানে হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট মানে হচ্ছে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ যে সার্টিফিকেটটা দেয়, এটি হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। ইলেকট্রনিক সার্টিফিকেট মানেটা হচ্ছে সার্টিফিকেট কর্তৃপক্ষ যে ইলেকট্রনিক সার্টিফিকেট দেয়, তাই হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। মনে থাকবে। চাইরেতে হচ্ছে অতিরাষ্ট্রিক। দুইয়ের দুইটা সংজ্ঞা, একটা হচ্ছে ইলেকট্রনিক স্বাক্ষরের সংজ্ঞা, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক সার্টিফিকেটের স্বাক্ষরের সংজ্ঞা। ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট, আচ্ছা, এই দুইটা সংজ্ঞা। আরেকটা হচ্ছে অতিরাষ্ট্রিক। অতিরাষ্ট্রিকটা তো আপনারা সবাই জানেন। অতিরাষ্ট্রিকের তিনটা অপশন।
অতিরাষ্ট্রিকটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করে বাংলাদেশে কোনো অপরাধ করে, তাহলে সে বাংলাদেশে করছে বলে গণ্য। আচ্ছা, আবার যদি কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করে বিদেশে কোনো অপরাধ করে, এই আইনের পরিপন্থী, তাও বাংলাদেশে করছে বলে গণ্য হবে, তার শাস্তিটা এই আইন অনুযায়ী হবে। আর বাংলাদেশে বৈশা যদি কোনো বিদেশে অপরাধ করে, তাও শাস্তিটা বাংলাদেশের এই প্রচলিত আইন অনুযায়ী হবে। মূল কথা হচ্ছে অপরাধ যে জায়গায় করুক, এই আইন পরিপন্থী বিচারটা বাংলাদেশে, বাংলাদেশের এই আইন অনুযায়ী হবে। এটার নামে অতিরাষ্ট্রিক। চার, তাহলে অতিরাষ্ট্রিক কিন্তু আমরা ফৌজদারি কার্যবিধি 188, পেনাল কোড আইনের 4, তারপর আবার সাইবার অধ্যাদেশের 5, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 4 দ্বারা, বেশ কয়েকটা দ্বারাই কিন্তু অতিরাষ্ট্রিক পড়ছি, সেম জিনিস। ঠিক আছে। সাইবারেরও স্যার ধারা স্যার অতিরেস্ট্রিক। সাইবারের 4, রাইট। এবার আসেন 5, ইলেকট্রনিক্স স্বাক্ষর সত্যায়ন। ইলেকট্রনিক স্বাক্ষর দ্বারা রেকর্ড সত্যায়ন। ইলেকট্রনিক স্বাক্ষর দ্বারা রেকর্ড সত্যায়ন, অর্থাৎ ইলেকট্রনিক স্বাক্ষর যদি থাকে কোনো কপিতে, এটাই যে সত্যায়িত, এটাই প্রমাণ করবে। তাহলে ইলেকট্রনিক স্বাক্ষর দ্বারা কোনো দলিল সত্যায়ন করা যায়। কোনো কিছুতে যদি ইলেকট্রনিক স্বাক্ষর থাকে, তাহলে এই দলিলটা সঠিক, এটাই প্রমাণ করবে। ইলেকট্রনিক স্বাক্ষরের আইনানুগ স্বীকৃতি। ইলেকট্রনিক স্বাক্ষর যদি থাকে, এটা আইনানুগ স্বীকৃতি আছে 6 দ্বারা। ঠিক আছে। আচ্ছা, এখন এই ইলেকট্রনিক স্বাক্ষর যদি কেউ জালিয়াতি করে, দলিল উপস্থাপন করে, মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, তার শাস্তি হবে 64, 65, 66, 67, এই কয়েকটা দ্বারাই শাস্তি। ঠিক আছে, এটা হয়তো একটা একটা এতটা মনে থাকবে না, তবে আপনার এই শাস্তিরা, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের শাস্তি হচ্ছে 64, 65, 66, 67, এইটুকু তো মনে থাকবে। তাহলে মূল কথা আপনার এইটুকু মনে থাকবে আশা করি, যে আপনার ইলেকট্রনিক্স স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট, দুইয়েতে হচ্ছে সংজ্ঞা, 2-1, 2 সংজ্ঞা। আর এই সংক্রান্ত অতিরাষ্ট্রিক হচ্ছে 4। আর ইলেকট্রনিক স্বাক্ষর বা ইলেকট্রনিক্স কোনো কিছু নিয়ে যদি কেউ কোনো জালিয়াতি বা কোনো অপরাধ করে, তার শাস্তি হবে 64, 65, 66, 67। ঠিক আছে, এই কয়েকটা দ্বারা মনে রাখবেন, এটি গুরুত্বপূর্ণ দ্বারা। 69 হচ্ছে এই আইনের বিচার পদ্ধতি। 69 বিচারটা কিভাবে হবে? বিচারটা হবে ট্রাইব্যুনাল, অর্থাৎ এসআই এর নিচে কেউ যদি রিপোর্ট দেয়, তাহলে এই রিপোর্ট আদালত গ্রহণ করবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে যদি আসামি উপস্থিত থাকে, তার উপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। আর যদি উপস্থিত না থাকে, 2টা পত্রিকায় বিজ্ঞাপন দিয়া তার অনুপস্থিতিতেই বিচার পদ্ধতি কার্য সম্পন্ন হবে। একদম সংক্ষিপ্ত আকারে এভাবে লিখে দেবেন। আচ্ছা, এখন প্রশ্নের মান অনুযায়ী লিখতে হবে। এগুলি তো মাইনর অ্যাক্ট, আমাদের যে মূল টার্গেট ফৌজদারি, পেনাল কোড, সাক্ষ্য, পিআরবি। তো আর মাইনর অ্যাক্টের আমরা বেশ কিছু মাইনর অ্যাক্ট আমরা পড়াইছি। এখন এইগুলি হচ্ছে আমাদের যে বাদ পড়া, যেগুলি আর কি বাদ পড়ে গেছিল আগে, আমরা হয়তো এত গুরুত্ব সহকারে দেয় না। এইখান থেকে হয়তো প্রশ্ন অনেক সময় আসে, অনেক সময় আসেও না। তথাপি আমাদের একটা মোটামুটি একটা ধারণা রাখতে হবে, যদি এসে যায় যাতে আমরা মিস না করি। তাহলে বিচার পদ্ধতি হচ্ছে 69 দ্বারা। আচ্ছা, মামলা নিষ্পত্তির সময়। মামলা নিষ্পত্তির সময় হচ্ছে 73 দ্বারা। অর্থাৎ মামলা নিষ্পত্তি আদালত উক্ত মামলাটি 6 মাসের মধ্যে নিষ্পত্তি করে দিবে। যদি কোনো কারণে 6 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি না করতে পারে, আরো 3 মাস সময় আদালত বৃদ্ধি করতে পারে। আচ্ছা, তাহলে মামলা নিষ্পত্তির সময়সীমা হচ্ছে 73, আর বিচার পদ্ধতি 69। আচ্ছা,
ছিয়াত্তরে হচ্ছে তদন্ত। তাহলে তদন্ত, বিচার, মামলা নিষ্পত্তি, এই তিনটা দ্বারা খুব কাছাকাছি। 69-এ হচ্ছে বিচার, আহ, বিচার পদ্ধতি। 73-এ হচ্ছে মামলা নিষ্পত্তি। আর 76-এ হচ্ছে তদন্ত। তদন্ত কিভাবে হবে? এমনি ফৌজদারির বিধান প্রযোজ্য হবে তদন্তের ক্ষেত্রে। এসআই এর নিচে এই মামলাটি কেউ তদন্ত করতে পারবে না। তবে অন্য অন্য আইনে যে এরকম এত কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে বা করবে না, এত কার্য রিপোর্ট দিবে, শাস্তি হবে, এইভাবে এখানে আসলে বিস্তারিত তেমন কোনো কিছু নাই। এখানে আছে এসআই এর নিচে কেউ তদন্ত করলে এই রিপোর্টটা আদালত গ্রহণ করবে না। মনে থাকবে? এই হচ্ছে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের প্রশ্ন, মানে আর কি। তো আমরা আগেই বলছিলাম যে আমরা এই আজকে কনস্টেবল পদ এর যে বিগত সালের যে পরীক্ষা হয়েছে ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা একটু প্রশ্নে চলে যাই সরাসরি, সবাই একটু দেখেন স্ক্রিনের দিকে, সবাই লক্ষ্য রাখেন। আচ্ছা, আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন প্রশ্ন? আচ্ছা, এটা আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে 20 সালের প্রশ্ন। আচ্ছা, এইখানে 20 সালের প্রশ্ন পুস্তক সহ, কনস্টেবল পদের পুস্তক সহ এখানে অবশ্য উত্তরটা দেয়া আছে। আচ্ছা, উত্তর যেহেতু দেয়া আছে সুতরাং এটা আমি আজকে ধরবো না, এটা আমি পরে পড়াবো। যেটা উত্তর দেয়া নাই সেটা আমরা আমরা ইনশাল্লাহ আলোচনা করব, যেগুলি উত্তর দেয়া নাই। এসআই দের প্রশ্ন, কনস্টেবল কোথায়? ও আচ্ছা, এটা এসআই দের। এখন আমরা যাব এসআই দের। আচ্ছা, 24 সালে যে প্রশ্নটা আসছিল এসআই এ কনস্টেবল থেকে এসআই, 24 সালেরটা আপনাদের দরকার নাই যেহেতু 25 সালের পরীক্ষা। আমরা পড়বো 23, এটা কত, 20 সালের না, আর এটা কোন সালের, 19 সালের। আচ্ছা, যে সামনে যেটা আছে এটাই পড়ি, 19 সালেরটাই পড়ি। আচ্ছা, 19 সালেরটা প্রশ্ন আমরা পড়ি। আচ্ছা, প্রথম প্রশ্নটা, অপরাধ কি? আচ্ছা, অপরাধের এটা সংজ্ঞা। যে চারের একের মূর্ধন্য, হ্যাঁ, চারের একের মূর্ধন্য, আর প্যারাল করে প্যারাল 40। করে 40, প্যারাল করে দন্ত 40। করে 40। আচ্ছা, ভেরি গুড। যত তারপরে আছে অপরাধ নিবারণ ধর্তব্য করে অর্থবহ নিবারণে নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব পুলিশের দিতে। দায়িত্ব ক্ষমতা আলোচনা করো। ওইটা যে আমলযোগ্য অপরাধের যে দায়িত্ব একশো 49, উনপঞ্চাশ থেকে 153 149, নিবারণ। 150। আচ্ছা, ধর্তব্য অপরাধ নিবারণে পুলিশের দায়িত্ব। অতিরিক্ত পুলিশ নিয়োগ করা যাবে স্যার, অতিরিক্ত পুলিশ নিয়োগ করে নিবারণ করা যাবে। স্পেশাল পুলিশ নিবারণ দেয়া নিবারণ করা যাবে স্যার। তারপরে স্যার যে ফৌজদারি কার্যাভিযানের যে 55 ধারা অনুযায়ী যে স্যার শান্তিরক্ষার মুচলেখা এগুলো স্যার থানা থেকে যে করে, এগুলা অনেকগুলা ধারা আসবে এর মধ্যে স্যার। এখানে বলছে যে ধর্তব্য অপরাধ, বলছে যে একজন। ধর্তব্য অপরাধ বলছে দিকে তো ওইগুলা তো ধর্তব্য অপরাধের মধ্যে পড়ে। কোনটা ধর্তব্য, 55 কি ধর্তব্য পরে? তো ওই যে আপনার ইয়াতে 55 না, যে আমি সাদা অতিরিক্ত পুলিশ মুসলেকার নিয়োগ করেছে। কথা বলছে, যে 106 থেকে 110 মুসলেকার কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের উত্তর যে ধর্তব্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব, এখানে তো অনেকগুলি ধারায় আসে। ঠিক আছে, তো এখানে আরেকটু কথা আছে। ঠিক আছে, আপনাদের ধর্তব্য পুলিশের দায়িত্ব ঠিক আছে বলছেন। এখন ক্ষমতা বর্ণনা করুন। ক্ষমতা মানে পুলিশের, এটা হচ্ছে নিবারণে পুলিশের দায়িত্ব। পুলিশের দায় কি কি কাজ করবে? যেমন টহল ডিউটি বৃদ্ধি করবে, এটাও তো দিতে পারেন। তারপর কমিউনিটি পুলিশ দিবে, মানে বৃদ্ধি করতে পারে। বিট পুলিশিং কার্যক্রম শুরু করতে পারে। ধর্তব্য অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধি 149 থেকে নিয়ে 153 ধারা অনুযায়ী প্রিভেন্টিং পুলিশ এর ব্যবস্থা নিতে পারে। তারপর হচ্ছে আপনার ধর্তব্য অপরাধ নিবারণের ক্ষেত্রে পুলিশ আইন, ফৌজদারি কার্যবিধি আইন, পিআরবি অনুযায়ী বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারে পুলিশ। আচ্ছা, এখন
আরেকটু অ্যাড করে দিছে যে ইহা ক্ষমতা ক্ষমতা হচ্ছে, মনে করেন যদি কোথাও ধর্তব্য অপরাধ ঘটে তখন পুলিশ অফিসার সরজমিনে তদন্ত করবে, 156, পিআরবি 258। তারপর কোথাও কোনো কিছু পাইলে সেটা জব্দ করতে পারবে, জব্দ তালিকা তৈরি করতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে আহ, পারবে। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ থেকে আসবে। আচ্ছা, এটা যদি এরকম হয়, বেআইনি সমাবেশ যদি ওই যে উগ্রতা বল প্রয়োগ প্রদর্শিত করে হয়। যতক্ষণ করতে পারবে স্যার, এটা একটা হ্যাঁ, বল ঠিক প্রয়োগ আছে। করে বা সামরিক তারপরে সামরিক আইন শক্তি যাচাই করা শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব, এরকম ক্ষমতার মধ্যে পড়েছে আর কি, তাহলে নাকি এটা, দায়িত্বে চলে যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, দায়িত্ব ক্ষমতা কাছাকাছি বিষয়। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা ধরতে পারছেন বিষয়টা, যে ধর্তব্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব এবং ক্ষমতা প্রয়োগ করুন। আচ্ছা, ধর্তব্য অপরাধ নিবারণে একজন ইন্সপেক্টরের সাথে অফিসার অফিসার ইনচার্জের ক্ষমতার পার্থক্য আলোচনা করুন। প্রশ্ন বুঝছেন? স্যার অফিসার ইনচার্জ হচ্ছে, জি স্যার, অফিসার ইনচার্জ হচ্ছে স্যার থানা এলাকার যত স্যার কার্যক্রম সে করবে, আর তদন্তকারী অফিসার স্যার ইন্সপেক্টর। যে কিছু করা লাগে, মানে তার স্যার না না, থানার একজন ইনচার্জ, মেন ইন্সপেক্টর ইনচার্জ যিনি, ইন্সপেক্টর ইনি হচ্ছে স্যার থানার যত কার্যক্রম তার আসবে দৈনন্দিন, সে সম্পূর্ণ দায়িত্ব তার। আর কি স্যার বলছেন লাস্ট? তদন্তকারী। ক্ষমতার পার্থক্য, তাহলে একজন ইন্সপেক্টর যে থানার দায়িত্ব থাকে সে কিন্তু 55 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, কিন্তু অন্য যে ইন্সপেক্টর সে কিন্তু এই 55 ধারা অনুযায়ী গ্রেপ্তার করতে পারবে না, তাই না? 153 আসবে। ওই যে ওজন মাপার মিথ্যা যন্ত্র, এটা অফিসার ইনচার্জ পারে, ইন্সপেক্টর পারে না। হ্যাঁ, ইন্সপেক্টর, হ্যাঁ, থানার অফিসার অফিসার ইনচার্জ ইনচার্জ। করতে পারে, তাহলে হ্যাঁ, অফিসার ইনচার্জ করবে। এই যে পার্থক্য তো অবশ্যই আছে, অফিসার ইনচার্জ এবং এমনি ইন্সপেক্টরের মধ্যে ক্ষমতার পার্থক্য অবশ্যই আছে। একজন ইন্সপেক্টর হচ্ছে, সে আপনার ববগরে ব্যক্তিদের তো গ্রেপ্তার করতে পারবে না, কিন্তু একজন তদন্তকারী অফিসার, ইন্টেলিজেন্ট অফিসার অফিসার ইনচার্জ হতে পারবে। পারে। হ্যাঁ। এরপরে বেআইনি সমাবেশ বলতে কি একশো এটা, তিপ্পান্ন হ্যাঁ এটা পার, হ্যাঁ, 153 বলছি আমরা। এবার 2 নম্বর প্রশ্নে আমরা যাই। বেআইনি সমাবেশ বলতে কি বুঝেন? বেআইনি সমাবেশ জনতাকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গুলিবর্ষণের পূর্বে উপস্থিত পুলিশ ইনচার্জের করণীয় কি? এটা কত দ্বারা দিবেন? বেআইনি বেআইনি সমাবেশ সমাবেশ হয়েছিল স্যার 141, 141, 143, ছত্রভঙ্গ করার জন্য হুঁশিয়ারি দিবে আগে, 154, পূর্বে আগে হুঁশিয়ারি নোটিশ পিআরবি দিতে হবে, পিআরবি 154 দিতে 154 হবে। হবে স্যার, অপরদিন ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গুলি বর্ষণের পূর্বে একশো গুলিবর্ষণের পূর্বে চুয়ান্ন হবে স্যার, 154। 154 পিআরবি। হ্যাঁ, বারবার ইনচার্জের দায়িত্ব সতর্কবাণী থাকতে দিবেন। বাহান্ন। স্যার মানে, জি স্যার, বারবার সতর্কবাণী দিবেন, গুলি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া সে ছুড়বে না, গুলি আনলোড করে রাখতে বলবে, এগুলো তো স্যার। একজন এএসআই একটি বেআইনি সমাবেশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কতিপয় ব্যক্তিকে আটক করলেন। কোন বিষয় কোন কোন বিষয় বিবেচনা করে উক্ত এএসআই প্রমাণ করবেন যে আটককৃত সকলেই বেআইনি সমাবেশের জন্য দায়ী? আর এখানে প্রমাণের কিছু কথা, যে একটি বেআইনি সমাবেশ ঘটেছিল স্যার ছিল এটা 150 স্যার, মানে যে উদ্দেশ্য যে 149 তারা একটি স্যার এবং প্রমাণিত বেআইনি হবে স্যার সমাবেশের এটা। সাথে সুষ্ঠু স্যার বাস্তবায়ন জড়িত একটি ছিল। বেআইনি সমাবেশ ঘটেছিল, সম্মিলিত হয়েছিল বেআইনি বা সমাবেশ হয়েছিল, কোনো মানে সমাবেশ সমাবেশের করেছিল। শুরু থেকে বেআইনি চলতে সমাবেশ হয়েছিল, হ্যাঁ, তারা পূর্বে থেকে জানতো এখানে বেআইনি সমাবেশ হবে, বেআইনি অপরাধের সাথে তাদের সদস্যগণ জড়িত ছিল। সমাবেশের এগুলার সময় প্রেক্ষিতে সময় স্যার জানা একশো থাকছিল। উনপঞ্চাশ ধারাটা স্যার, মানে এদের উদ্দেশ্য ছিল 149, বেআইনি সমাবেশ করা, এগুলা দ্বারা প্রমাণ করবেন। আচ্ছা, ঠিক আছে, হয়েছে, 149 চলবে, প্রমাণ একটু বলে আছে একটু কিছু। বললে হয়েছে। 3 নম্বরে যান। মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্যের মধ্যে পার্থক্য কি? মৌখিক সাক্ষ্য হইলে মৌখিক স্যার সাক্ষ্য দিকে যেটা আদালতে মুখে স্যার বিবৃতি দেওয়া একশো হয়, ষাট আর একশো আর একষট্টি দালিলিক সাক্ষ্য হলো 61, একশো আর একষট্টি, 162, 163। 63 দালিলকে মাধ্যমিকে মাধ্যমিকে।
তো ওই যে দালিলিক সাক্ষ্যকে বাদ করলে তো ওইগুলাতে যায়। দালিলিক সাক্ষ্য হয়েছে যে মূল দলিল উপস্থাপন করে যেটা আদালতে এখানে সাক্ষ্য দেওয়া হয়। পার্থক্য চাই, 63 আনা যাবে না, 63 আনা। পার্থক্য হচ্ছে পার্থক্য মৌখিক আর দালিলিক। পার্থক্যর মধ্যে ওই ধারা দেওয়া যাবে, 61, 62, 63ও আসবে। আচ্ছা, 162, 63 বেআইনি কোনটা যেন, হ্যাঁ, মৌখিক সাক্ষ্য থেকে দালিল সাক্ষ্য মধ্যে পার্থক্য পার্থক্য লিখুন। মৌখিক সাক্ষ্য দ্বারা কত? স্যার এই যে মৌখিক সাক্ষ্য স্যার 59, 60 স্যার। 59, 60। আচ্ছা, আর দালিল সাক্ষ্য দ্বারা কত? স্যার দালিলিক 61। সাক্ষ্য হচ্ছে 61। দালিলিক সাক্ষ্যকে আবার ভাগ করলে স্যার আর প্রাথমিক সাক্ষ্য দালালিক মাধ্যমিক সাক্ষ্য সাক্ষ্য হয়। হলো দুই প্রকার, সেক্ষেত্রে স্যার 62, 61, 63। 62, 63ও আসবে স্যার। হ্যাঁ, ওইগুলি অবশ্যই আসবে। ঠিক আছে, হয়েছে। সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন, এবার খতে যান, সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, কখন করা যাবে না? 142 142 স্যার করা যাবে 142 স্যার করা যাবে জবানবন্দির না, ক্ষেত্রে। আর আর 143 না, করা যাবে। 143 জবানবন্দির জেরার ক্ষেত্রে করা যাবে। আচ্ছা, পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? পিআরবি 153 153 ক খ ক, খ ক, খ, খ থেকে শুরু হবে, খ খ খ গ ঘ। খ থেকে খ শুরু, ঘ আর আগ্নেয়াস্ত্র হলো ওই যে 153। হ্যাঁ, আবেগ, আমরা যেটা পড়ছিলাম সহজ ভাষায়, এটা বিস্তারিত বললাম না, জানেন সব। হ্যাঁ। আচ্ছা, পুলিশ অফিসার কোন আইনে কি পদ্ধতি জনগণের ব্যক্তিগত মোটরযান রিকুইজিশন করতে পারে? আর সম্পত্তি স্যার এই যে অনেক সম্পত্তি আইনে 3 ধারা, আবার মানে ডিএমপি অধ্যাদেশ 103 ক অস্থাবর সম্পত্তি ক ক দখল আইনের 3 ধারা, আর ডিএমপি 93 না 103 এর 103 ক। 103 এর। 103 এর ক। রাইট, উত্তর সঠিক। আচ্ছা, জনগণের ব্যক্তিগত মোটরযান রিকুইজিশন করার ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার ও জেলা পুলিশের মধ্যে ক্ষমতার তুলনা করুন। কি লিখবেন বলেন? জেলার স্যার ভিতরে এই যে ভেরি গুড, হয়েছে। আচ্ছা, কমন সার্টিফিকেট বলতে কি বোঝেন? পুলিশ কার্যক্রম সাধারণত কি ধরনের কমন সার্টিফিকেট ইস্যু করা হয়? 163 হ্যাঁ, 163, 163, 909। 909 বিধি। পুলিশ ঠিক কার্যক্রম আছে। যে ধরনের কমন সার্টিফিকেট ইস্যু করা হয়। পুলিশের যত যাবতীয় কাজ আছে, অর্থাৎ ছুটি, ডিউটি, দৈনন্দিন সব। ওই যে নিউ মার্কেট থানার ফটকে কোনো শুক্রবার আইন শৃঙ্খলা ডিউটি কর সিসি ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন। এই ক্ষেত্রে নিউ মার্কেট থানা এলাকায় গিয়ে আপনি কি ধরনের কার্যক্রম গ্রহণ করবেন এবং আইনগত ভিত্তি কি? তাই একটু লিখুন। পারেন এটা? 214-তে স্যার হাট বাজারের দায়িত্ব পালন করে পুলিশ অফিসার। স্যার স্যার একটু 214-তে না পড়তে দেন স্যার, স্যার। ঢাকা নিউ মার্কেটে মূল ফটকে কোন এক শুক্রবার আইন শৃঙ্খলার কাজে আপনি সিসি ইনচার্জ দায়িত্ব পালন। এই ক্ষেত্রে নিউ মার্কেট এলাকায় গিয়ে আপনি কি স্যার ধরনের কার্যক্রম 214 গ্রহণ তো আসেনি স্যার, ওই করবেন যে তা হাট আইনগত। বাজারের যে সারিয়া মার্কেট, হাট বাজার 214। হ্যাঁ, 214, পিআরবি 131 তো আসে। জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে পুলিশ আইনের 23। 118 পুলিশ আইন 31 আসবে। হ্যাঁ, 31 আসবে। পুলিশ আইনের স্যার আইন 31। হ্যাঁ। শৃঙ্খলা কিন্তু ওই যে হাট বাজারের একটা দিয়ে মানে ইয়ে হ্যাঁ, আছে। পুলিশ আইনের 23। তারপর যেহেতু এখানে টহল ডিউটি করতেছে, তারপর টহল ডিউটির দ্বারা কত? 300, 356, 356 আসবে। 356। 56। হ্যাঁ, তো 356 পিআরবি, পুলিশ আইনের 23 দিবেন, 31 দিবেন। তারপর হচ্ছে যেহেতু আপনি এক সিসি ইনচার্জ, সিসির দ্বারাটা দিবেন, 163 দিবেন। তারপর হচ্ছে 909 বিধি। যদি কোনো ব্যক্তিকে সন্দেহজনক হয়, 20 দ্বারা, ওই যে তল্লাশি, 20 দ্বারা অনুযায়ী ওই জায়গায় এলাকার মধ্যে তল্লাশি করবেন। হ্যাঁ, ডিএমপি স্যার অধ্যাদেশ 20। ডিএমপি ডিএমপি অধ্যাদেশের দ্বারা অধ্যাদেশ না 20। স্যার? হ্যাঁ, ডিএমপি ডিএমপি অধ্যাদেশ। অধ্যাদেশ হ্যাঁ, এটাই তো বললাম 20 দ্বারা, ডিএমপি অধ্যাদেশ 20। ডিএমপি অধ্যাদেশ 20 দ্বারা অনুযায়ী সম্ভব। হ্যাঁ, জি এই তো, স্যার। এটি লেখলেই হয়ে যাবে। আচ্ছা, টিকা লিখুন, দেহ তল্লাশি, দেহ তল্লাশি দ্বারা কত? 51, 52। 52, 53।
আচ্ছা, বলপূর্বক গ্রহণ।